আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ক্লাসে জয়েন করো। পদার্থবিজ্ঞানের কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন পড়ায় দিব। কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন পড়ায় দিব। সবাই ক্লাসটা নিজ টাইমলাইনে শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন করো। 8টা 1 বাজে আমরা 8টা 3-এ পড়া শুরু করব। 8টা 1 বাজে আমরা 8টা 3-এ পড়া শুরু করব। সবাই ক্লাসটা নিজ টাইমলাইনে শেয়ার করে রাখো। পদার্থবিজ্ঞানের কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ের দেখবা যে আজকে একটা ক্লাসে তোমার সকল সৃজনশীল প্রশ্ন সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আটটা 2 আমরা 8টা 3-এ শুরু করব। কে কে জয়েন করছো একটু কমেন্টে জানায় দিও। কে কে ক্লাসে জয়েন করছো একটু কমেন্টে জানায় দিও। আমার মোবাইলটা নাও তো। কে কে জয়েন করছো একটু জানায় দিও। আচ্ছা, 8টা 2 বাজে আমি কারেক্ট 3-এর মধ্যেই শুরু করব। আটটা 3-এর মধ্যে শুরু করব। 3 বেজে গেছে। আমার শান্তনু পারে কত একটু আপারে কল দেওয়ার লাগে। আপা আমার কল দিতেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বলো যে টেস্ট পেপার কোনটা কিনলে ভালো হয়? হ্যাঁ, এখন এটা বলার সময় টেস্ট পেপার তো। আচ্ছা, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর দেখো, পদার্থবিজ্ঞানের কাজ, শক্তি ও ক্ষমতা ও শক্তি যাই বলো, এই অধ্যায়টা হচ্ছে পদার্থবিজ্ঞানের সবচেয়ে সহজ অধ্যায়। পদার্থবিজ্ঞানের যতগুলো অধ্যায় আছে তার মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বলা যায়। এটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে তুমি মাস্ট বি প্রশ্ন পাবা। এই অধ্যায় থেকে গতকাল এই অধ্যায়ের একটা বেসিক ক্লাস করে দিয়েছিলাম প্রাইভেট গ্রুপে। তো সমস্যা নেই, তোমরা আজকে সৃজনশীল, তোমাদের যদি পূর্বের একটু ধারণা থাকে তাহলে তুমি সৃজনশীল ক্লাসগুলো বুঝবা, পূর্বে ধারণা না থাকলেও বুঝবা। তো দেখো যে এই অধ্যায় থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন আসে। 8টা বোর্ড 10টা বোর্ডে প্রশ্ন আসে। হয়তো দেখা যায় মাঝে মধ্যে একটা বোর্ডে এই যে যেরকম ক্রস দেখা যাইতেছে পুরোপুরি অধ্যায়টা স্কিপ হয় না, হয়তো অন্য অধ্যায়ের সাথে মিক্স করে প্রশ্ন আসছিল, যার কারণে এই অধ্যায়ে দেয় না।
এই অধ্যায় থেকে সবসময় প্রশ্ন আসে। তো এই অধ্যায়ের মধ্যে প্রথমত 6টা না, আমি আরো বেশি পেন ইউজ করি লেখার সময়। ঠিক আছে, তো আমি দেখো যে 1 নাম্বার সৃজনশীলটার মধ্যে এটা বইয়ের সৃজনশীল। তবে কি জানো যে বইয়ের সৃজনশীলগুলো অনেক গুরুত্ব সহকারে পড়া লাগে, কারণ বইয়ের সৃজনশীলটার মতো করে অনেক সৃজনশীল আসে। তো 1 নাম্বার হচ্ছে যে ক্ষমতা কি, ক্ষমতা কাকে বলে। গতকালকে বলছিলাম যে ক্ষমতা পি এর সূত্র কি, ক্ষমতা পি ইকুয়াল টু কি, কৃত কাজ ডিভাইডেড বাই কি, সময়। সূত্র থেকে কি করবা, সংজ্ঞা দিয়ে দিবা। কেমনে সংজ্ঞাটা দিবা, দিবা যে কাজ করার হারকে, যে এই ডব্লিউ দ্বারা কি কাজ না, কাজ রে সময় দ্বারা ভাগ করলে, মানে কাজ করার হার, কতটুকু সময়ে কাজ করছে, কাজ করার হারকেই কি বলে, ক্ষমতা বলে। সহজ ভাষায় কাজ করার হারকেই কি বলা হয়, ক্ষমতা বলা হয়। আর কিছু দেওয়ার দরকার নেই। 50 জুল কাজ বলতে কি বোঝায়, এটাও তো গতকাল বুঝাই দিয়েছিলাম, তারপর আবার বুঝাই দিই। 50 জুল, 50 জুল এটা কি কৃত কাজ, 50 জুল কৃত কাজ। তো কৃত কাজের সূত্র আমরা কি জানি, কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু কি, এফ এস, ঠিক না। তো এখন এই ডব্লিউ এর মানটা কত, 50, এই মানটা 50, আমার ওই মানটাও 50 করা লাগবে। হয় আমি বল 50 দিব, সরণ 1 দিব, অথবা বল রে আমি দিব 1, সরণ দিব আমি 50, মানে গুণফল যেন 50 হয়। অথবা বলকে আমি 5 দিলাম, সরণ দিলাম 10, তাহলেও দেখো যে 5 10 কত, 50। তো আমরা বলবো যে কৃত কাজ 50 জুল বলতে বোঝায় 50 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটির কি 1 মিটার সরণ হয়েছে, অথবা 1 নিউটন বল প্রয়োগের ফলে 50 মিটার কি হয়েছে, সরণ হয়েছে, অথবা 5 নিউটন বল প্রয়োগের ফলে 10 মিটার কি হয়েছে, সরণ হয়েছে। গুণফলটা 50 হইলেই হলো। এটা কি 50 জুল কৃত কাজ। যুবকের গতিশক্তি নির্ণয় করো। তো গ নাম্বার প্রশ্নটা মেইনলি আনসার করব। হ্যাঁ, এই অধ্যায়টা ইজি, এই অধ্যায়টা সবচেয়ে ইজি পদার্থবিজ্ঞানের মধ্যে। তরঙ্গের চেয়েও আমার কাছে মনে হয় যে কাজ শক্তি ক্ষমতাটা ইজি, কারণ এটা থেকে প্রশ্ন তোমার একদম পেঁচানো হয় না, খুব সহজ প্রশ্ন হয় এবং সুন্দর স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়। যুবকের গতিশক্তি নির্ণয় করো। তো একটা যুবক, এই 40 কেজি ভরের একটা বালক, বালকের ভর 40 কেজি, যুবকের ভর কত কেজি, 60 কেজি। তো লিখবা যে যুবকের ভর, যুবকের ভর, যুবকের ভর, যুবকের ভর কত কেজি, যুবকের ভর সমান সমান 60 কেজি। যুবকের ভর এম সমান সমান 60 কেজি। যুবকের ভরটা কত কেজি, 60 কেজি। যুবকের ভর এম সমান সমান কি, 60 কেজি। তো যুবকের ভরটা কত কেজি, 60 কেজি। যুবকের ভরটা দেওয়া আছে 60 কেজি। তারপরে যুবকটা কি কাজ করছে, নিচ তলা থেকে দৌড় শুরু করে একই সময়ে ছাদের একই জায়গায় পৌঁছালেন। দৌড়ের সময়ের উভয় বেগ ছিল কত, 30 মিটার পার মিনিট। দৌড়ের সময় উভয়ের বেগ ছিল কত, 30 মিটার পার মিনিট। তো গতিশক্তি বের করার জন্য আমার এখান থেকে বেগ, বেগটা কি দেওয়া আছে, বেগ, বেগ ভি ইকুয়াল টু কি, 30 মিটার পার মিনিট। মিটার পার কি, আমার কত বলেছে, মিটার পার মিনিট। তো মিটার, আমরা যদি কিলোমিটার পার আওয়ার থাকতো তাহলে কি করতাম, তাহলে আমরা 1000 দ্বারা গুণ করতাম, আর কি করতাম, যে মানটা থাকতো এর সাথে 1000 দ্বারা গুণ করতাম, 3600 দ্বারা ভাগ করতাম, কারণ কি ঘন্টা। এখন দেখো যে মিটার তো আছে, মিটার আছে, আমরা তো নর্মালি মিটারে নেই, তাহলে আমি কিছুই দ্বারা গুণ করব না। কিন্তু মিনিট আমরা কি সেকেন্ডে নেব, তো মিনিটের সেকেন্ডে নেওয়ার জন্য 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, ভাগ করলে কি হয় 0.5 ms/1। তাহলে ব্যাগটা কি করলাম, আমরা ব্যাগটা আমরা মিটারে নিয়ে নিছি, বুঝতে পারছো, ব্যাগটা আমরা কি করছি, মিটারে নিছি। এখন আমরা বের করব সুতরাং যুবকের গতিশক্তি, যুবকের গতিশক্তি, গতিশক্তির সূত্র কি, গতিশক্তি হচ্ছে ইকে, গতিশক্তি কি ইকে ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তির সূত্র কি হাফ এম ভি স্কোয়ার, হাফের জায়গায় হাফ, এম এর জায়গায় যুবকের ভর কত কেজি, 60 কেজি, ভি স্কোয়ারের জায়গায় যে 0.5 দিয়া
স্কোয়ার দিবা। তো এখানে হয় হাফ ইন্টু, আচ্ছা এনে কাটাকাটি করলে কত হয় 30 ইন্টু 0.5 রে স্কোয়ার করলে হয় 0.05, 30 ইন্টু কি 0.05 হয় 1.5, হয় কত 1.5। এটা কি আসলো যুবকের গতিশক্তি। গতিশক্তির একক কি জুল, কৃতকাজের একক জুল, গতিশক্তির একক কি জুল। জুল মানে কি, জুল মানে কি ব্যাপারটা দেখো, যে আমরা কি জানি কৃতকাজের একক কি, কৃতকাজের একক কি আমরা জুল জানি ঠিক না। কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি এফ এস, এফ মানে কি বল, বলের একক হচ্ছে নিউটন, নিউটন মানে কি মিটার, কেজি পার মিটার, কেজি এ মিটার স্কোয়ার, কেজি এম এস ইনভার্স টু। নিউটন মানে কি কেজি এম এস ইনভার্স টু, বলের একক কি নিউটন বা কেজি এম এস ইনভার্স টু, আর একটা কি আছে এম আছে। তাহলে যে কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স টু, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় জুল। এই যে এটা যে কথা জুল কি একই কথা, বুঝতে পারছো। নিউটন মানে কি, নিউটন মানে হচ্ছে কেজি এম এস ইনভার্স টু। কৃতকাজের একক কি জুল, একটু মুখস্থ রাখবা, কৃতকাজের একক কি জুল। তারপর দেখো যে ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা গাণিতিক যুক্তি সহ যাচাই করো। দুইজনের কি ক্ষমতা একই ছিল কিনা। তো এটার জন্য আমরা কি করব, এই ঘ নাম্বারটা, তো যুবকেরটা আমরা এদিকে লিখবো যে যুবকের, আর ওইদিকে করলাম আমি বালকের। তো দেখো যে যুবকের কি দেওয়া আছে, যুবকের ভর, আচ্ছা বালকের ভর প্রথমে দেওয়া আছে, তাহলে বালকের ভর এমন এর মান কত 40 কেজি। ধরো ঠিক আছে, যুবকের ভর কত, যুবকের ভর দেওয়া আছে M2 এর মানটা দেওয়া আছে 60 কেজি। নিচতলা থেকে দৌড়ে ছাদের একই জায়গায় পৌঁছালেন, দৌড়ের সময় উভয়ের বেগ ছিল কত 30 মিটার পার মিনিট। তো বেগটা আমরা কি পাইছি 0.5 এম এস ইনভার্স 1, 0.5 কি এম এস ইনভার্স 1, এরও বেগ কত 0.5 এম এস ইনভার্স 1, দুই জনের বেগই কি সেম। 7 পয়েন্ট স্কোয়ার করলে কি হয় ভালো করে দেখেন, স্কোয়ার করলে 5, 0.5 রে স্কোয়ার করলে কত হয় 0.5, স্কোয়ার করলে 0.05, ও 0.25, আচ্ছা 25 এর সাথে 30 দ্বারা গুণ করলাম, তাহলে হয় 7.5, 7.5 কি জুল। কৃতকাজের একক কি জুল, আনসার। এরা এখানে এই ম্যাথটা যেভাবে করছে আমি এইভাবে করব না। mgh/t, তো আমরা লিখব যে উভয়ই কি একই উচ্চতায় উঠছে ঠিক না, লিখব যে উভয়ই h উচ্চতায় উঠছে, উভয়ই কি উঠছে h উচ্চতায় উঠেছে t সময়ে, ঠিক আছে, উভয়ে কি উঠেছে h উচ্চতায় উঠেছে কি t সময়ে, উভয়ে কি উচ্চতায় উঠেছে h উচ্চতায় উঠেছে t সময়ে। সুতরাং যুবকের, যুবকের ক্ষমতা, আমি একবারে ক্ষমতা লিখে ফেলতেছি, ক্ষমতা, ক্ষমতা আমি ধরলাম P2, যুবকের ক্ষমতা যেহেতু ভর M2 ধরছি, ক্ষমতা P2, ক্ষমতা P ইকুয়াল টু কি কৃতকাজ ডিভাইডেড বাই সময়, ক্ষমতা P2 ইকুয়াল টু কি হবে কৃতকাজ, কৃতকাজ W2 ডিভাইডেড বাই সময়। W2 দ্বারা কি বুঝাইছি যুবকের কৃতকাজ, আমি সাইড দিয়ে লিখে দিতেছি যে বালকের, বালকের কি ক্ষমতা, বালকের ক্ষমতা ইকুয়াল টু কি কৃতকাজ W1 ডিভাইডেড বাই, আচ্ছা বালকের ক্ষমতাটা আমি P1 ধরে নিচ্ছি। এখন দেখো যে কৃতকাজ W2 এর মানটা কি হবে mgh, জি তো মুখস্থ, এম এর জায়গায় কি বসাবে যুবকের ভর M2gh ডিভাইডেড বাই টি, আর এটা কি হবে বালকের কৃতকাজটারে আমরা লিখবো M1, বালকের ভর M1, জি তো জি, আর বালকও কি h উচ্চতায় উঠছে t সময়ে। এখন আমাকে বলছে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা গাণিতিকভাবে যুক্তি দাও।
ক্ষমতা কি সমান ছিল কি না। এখন আমরা লিখব যে সুতরাং একটার সাথে আরেকটার তুলনা করে দেব যে P2 ডিভাইডেড বাই P1 ইকুয়াল টু কত হয়। P2 এর জায়গায় আমরা বসাবো M2GH ডিভাইডেড বাই টি, আর এখানে P1 এর মান জায়গায় এই মানটা বসাই দিব M1GH ডিভাইডেড বাই টি। দেখো টি কাটা, এইচ কাটা, জি কাটা, তাহলে কি থাকে M2 ডিভাইডেড বাই কি হয় M1। তো M2 এর মানটা কত, M2 এর মানটা হচ্ছে 60, M1 এর মানটা হচ্ছে কত 40, 0 0 কাটা, তাহলে কত থাকে এনেও কাটা হয় 3/2 থাকে। সুতরাং এই যে দেখো P2 আর গুণন করে দেয়, এটার সাথে কি গুণ হবে, এটা গুণ হবে, তাহলে যে P2 ইন্টু 2 ইকুয়াল টু কি 3 ইন্টু P1। এই যে এটাই কি আমার আনসার। তাহলে কি দুইজনের কৃত কাজ সমান নয়, দুইজনের কি কৃত কাজ সমান নয়। আমাকে যে প্রশ্নটা করছে দুইজনের ক্ষমতাও কৃত কাজ না, দুইজনের ক্ষমতা সমান কি না। তো এইভাবে কি করলাম আমি ক্ষমতা সমান না দেখাই দিলাম। এইখানে যেভাবে করছে এভাবে করবা না তোমরা, কেন জানো এখান থেকে যে তুমি ব্যাগ থেকে তুমি কেমনে উচ্চতাটা বের করছো, ব্যাগ থেকে ব্যাগ আছে জি আছে বালকের ওজন দরকার নেই, H/T এভাবে বের করার দরকার নাই। এখান থেকে দেখাই দিলাম কি P1 কে বালক, তাহলে কি বালকের 3 গুণ যুবকের 2 গুণ, তাহলে কি যুবকের 2 গুণ বালকের 3 গুণের সমান, তাহলে কে বেশি, যুবকের বেশি। খারাপ, আমার একটু গরম লাগতেছে, শীতের এটা খুইলা নেই। এখান থেকে আমরা কি বুঝলাম, এখান থেকে যে P2 কি, P2 হচ্ছে কি যুবক, ঠিক না, যুবক, আর P1 কি বালক। তো বালকের 3 গুণ যুবকের 2 গুণ, তাহলে কার ক্ষমতা বেশি, অবশ্যই কার ক্ষমতা বেশি, অবশ্যই যুবকের ক্ষমতা বেশি। বুঝতে পারছো। সেভেন 7.5, এটা জাস্ট একটু ক্যালকুলেশনটা দেখলেই হলো। বইয়ের এই সৃজনশীলটাও আমি তোমাদেরকে দেখাইব। বইয়ের সৃজনশীলগুলো অনেক ইম্পর্টেন্ট, দেখবা যে এইটার মতো করে প্রশ্ন আসে। জেনি কি পরিমাণ কাজ সম্পাদন করছিল, আচ্ছা এটা আমরা পরে করব। বইয়ের সৃজনশীলটা তো সহজ হয়, এটা তোমরা হয়তো অনেকে বারবার করছো, যার কারণে বিরক্ত হবে। আমি প্রথমত বোর্ডের প্রশ্নটা সলভ করি। আচ্ছা প্রাইভেট ব্যাচের কি আসো একটু কমেন্ট করো তো। এখন যে কমেন্ট না করবা সে লাইভে উপস্থিত না, হে ওই হিসাবে গণ্য হবা। চেহারাগুলা দেখতে চাই যে কারা কারা লাইভ করতেছে। নুসরাত জাহান আছো, হ্যাঁ। উদ্দীপকের পি দ্বারা উঠানো পানির বিভব শক্তি নির্ণয় করো। লামিয়া নূর নবী আর কে, সুমায়া মনে হয়ে আছে না। আচ্ছা এখান থেকে উদ্দীপকের পি দ্বারা উঠানো পানির বিভব শক্তি নির্ণয় করো। তো এই প্রশ্নটার ডাকটা আগে পড়ি। দুটি তড়িৎ মোটর সংশ্লিষ্ট তথ্য নিচের ছকে উপস্থাপন করা হলো। এই যে পি, নুসরাত জাহান নীরা আছে, তাসনিম মাসুদ, রাসেল, শান্ত। আচ্ছা উদ্দীপকের পি দ্বারা উঠানো পানির বিভব শক্তি নির্ণয় করো। এই যে পি মোটরের কি দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে। পি মোটরের কি দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে। আমরা লিখব যে পি মোটরের ক্ষেত্রে, পি মোটরের কি কি দেওয়া আছে, পি মোটরের দেখো যে কি কি দেওয়া আছে। পি মোটরের ক্ষমতাকে আমরা কি দ্বারা সূচিত করি, লিখবা যে ক্ষমতা পি ইকুয়াল টু কত দেওয়া আছে 2.5 কিলোওয়াট দেওয়া আছে, ঠিক না। কিলোওয়াটরে আমরা ওয়াটে নিতে পারবো কেমনে, এই যে 2.5 এটার 1000 দ্বারা গুণ করে দেবো, তাহলে কিসে চলে গেছে, ওয়াটে চলে গেছে। বুঝছো, তাহলে 2500 কি ওয়াট। এটা কি পেয়ে গেছি, পি মোটরের ক্ষমতা পেয়ে গেছি। বেসিক প্রাইভেট ব্যাচের গ্রুপে পড়াইছিলাম, ওইটা পাবা না। আচ্ছা
সাপ্লাই ট্যাঙ্কে উঠানো পানির ভর কত? 2000 কেজি। পানির ভরটা কত? পানির ভর এম ইকুয়াল টু কত? 2000 কেজি। উচ্চতা এইচ সমান সমান কত? 20 মিটার। উচ্চতা এইচ সমান সমান কত? 20 মিটার। আচ্ছা, এই কোশ্চেন অঙ্কটা দেখবো না। 20 মিটার। আমারে কি বের করতে বলছে? বিভব শক্তি নির্ণয় করো। তো বিভব শক্তি লিখবো যে পি মোটর দ্বারা উত্তোলিত পানির, এই যে উত্তোলিত পানির বিভব শক্তি, আমার আর কিছু দরকার নাই। বিভব শক্তি ইপি, বিভব শক্তির সূত্র কি? এম জি এইচ, ঠিক না? ভূমি থেকে মনে করো যে এই উচ্চতায় আছে, তাহলে এই উচ্চতাটা যদি এইচ হয়, ভরটা যদি এম হয়, জি এর মান তো মুখস্থ। তো এম এর মান কত? 2000, জি এর মান কত? 9.8, এইচ এর মান কত? 20। তো এটা করলে যা আসে তাই। এই যে 2000, ক্ষমতাটা কিন্তু তোমার কোনো কাজে লাগছে না, পরের ম্যাথটাই কাজে লাগবে হয়তো। 9.8 ইন্টু কত? 20, 392000, 392000। এটা কি আসছে? বিভব শক্তির একক কি? জুল। বিভব শক্তির একক কি? জুল। এখন তুমি যদি এটার 1000 দ্বারা ভাগ করে দাও, এই যে 392, তখন তুমি কি লিখে দেবে? কিলো জুল লিখে দেবে। এই অ্যান্সারটা কেন লিখলাম জানো? তোমার এমসিকিউ এর মধ্যে আসতে পারে যে কত। তো এমসিকিউ অ্যান্সারটা যদি কিলো জুলে থাকে, 392 কিলো জুল, এটাও কি সঠিক অ্যান্সার। বুঝছো? 1000 দ্বারা ভাগ করলে কি হয়ে যায়? কিলো জুল হয়ে যায়। গ নাম্বারটা দেখো, ঘ। এই প্রশ্নের ঘটা দেখো, যে উদ্দীপকের পি অপেক্ষা কিউ অপেক্ষা পি শ্রেয় কর্মদক্ষতার বিবেচনায় মতামত দাও। কর্মদক্ষতা বুঝতে পারতেছো যে কে কত দক্ষতার সহিত বা কে কত সুশৃঙ্খলভাবে কাজটা করতে পারে। আমরা কি করব? কর্মদক্ষতা নির্ণয় করব ইঞ্জিন বা মোটরের ক্ষেত্রে। যার কর্মদক্ষতা বেশি সে কি আমাদের ব্যবহার উপযোগী। তোমার মনে করো যে তোমার পড়ার দক্ষতা আছে 90%, পড়া মুখস্থ করে রাখার দক্ষতা আছে 90%, আরেকজনের আছে 20%, তাহলে কে ভালো? অবশ্যই তুমি ভালো। আমরা চাইবো যে তোমার মতো স্টুডেন্ট সব হোক, এরকম চাইবো না সমাজে? তো এইরকমই, যার যত দক্ষতা বেশি আমরা ওইটা ব্যবহার করা কি শ্রেয় মনে করব ইঞ্জিনের ক্ষেত্রে। তো উদ্দীপকের কি অপেক্ষা পি শ্রেয় কর্মদক্ষতায় বিবেচনা করো। তো আমরা কি করব? একদিকে পি এরটা করবো, অন্যদিকে কিউ এরটা করবো। তো লিখবো যে পি মোটরের ক্ষেত্রে, পি মোটরের ক্ষেত্রে পি মোটরের ক্ষেত্রে ক্ষমতা পি ইকুয়াল টু কি? যে ক্ষমতা পি ইকুয়াল টু কত পাইছি? আমি আগেই পায়ে ফেলছিলাম, এই যে এখান থেকে বের করছিলাম 2500 ওয়াট। আমি লিখে দিলাম সরাসরি 2500 কি ওয়াট। ক্ষমতা পি ইকুয়াল টু কি? 2500 ওয়াট। ক্ষমতা পি ইকুয়াল টু কি? 2500 ওয়াট। তারপর দেখো যে এই মোটর কত কেজি পানি, এটারে ধরলাম M1, আর ক্ষমতা এটারে ধরলাম P1। পানিটা কত কেজি? 2000 কেজি পানি উঠায়, এই যে 2000 কেজি। ভূমি থেকে ট্যাঙ্কের উচ্চতায় কত? উচ্চতা H1 এর মানটা কত? 20 মিটার উচ্চতায় উঠায়। কত সময়ে? সময় T1 এর মানটা হচ্ছে 210 সেকেন্ড। 210 সেকেন্ড। অভিকর্ষ ত্বরণ জি এর মান কত? 9.8। ওই পাশ দিয়ে আমি কিউ মোটরের ক্ষেত্রে ক্ষমতা আমি ধরলাম P2। ক্ষমতা P2 এর মানটা কত দেওয়া আছে? 2.4 কিলোওয়াট। তো এই যে 2.4 কি কিলোওয়াট, কিলোওয়াটের আমরা কি করব? 2.4 ইন্টু 1000, তো কিসে চলে গেল? ওয়াটে চলে গেল। তার মানে কি 2400, হ্যাঁ 2400 কি ওয়াট। এটা কি পেয়ে গেলাম? মোটরটার ক্ষমতা পেয়ে গেলাম। এই মোটরটা কত কেজি পানির ভর উঠায়? কত কেজি? 2100 কেজি পানি উঠায়। 2100 কেজি। কত উচ্চতায় উঠায়? 15 মিটার। H2 উচ্চতা, H2 এর মান কত? 15 মিটার। যা যা দেওয়া আছে তা আগে লিখতেছি। এর সময় লাগে T2 কত? 180 সেকেন্ড। তো আমি প্রথম মোটরটার ক্ষমতা বের করব। আমরা কি জানি? দেখো যে কর্মদক্ষতার সূত্রটা কি?
কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু কি, কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু কি, লব্য কার্যকর শক্তি বা লব্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা। কার্যকর ক্ষমতার আমি ধরলাম পি প্রাইম, আর নিচে হইলে কি মোট ক্ষমতা, পি হচ্ছে কি মোট, আর এটা হচ্ছে কি কার্যকর, ইনটু কি 100 দিয়া কি করব পার্সেন্ট লিখব। এখন দেখো যে মোটরটার মোট ক্ষমতার মানটা আমার কি দেওয়া আছে, মোটরটার মোট ক্ষমতার মানটা কি আমার দেওয়া আছে। আমি এখান থেকে কার্যকর ক্ষমতাটা বের করব, লিখব যে পি মোটরের কার্যকৃত ক্ষমতা, এই যে কার্যকৃত ক্ষমতা, অথবা তুমি আগে কাজ বের করে নিতে পারো, আমি একবারে তোমরা ক্ষমতা বের করে ফেলবা। কার্যকৃত ক্ষমতা কি, কার্যকৃত ক্ষমতার আমি P1 প্রাইম ধরলাম। ক্ষমতা P ইকুয়াল টু কি, কৃত কাজ ডিভাইডেড বাই কি সময়, কৃত কাজ W1 ডিভাইডেড বাই সময় কি T1। পি মোটরের কৃত কাজের আমি ধরলাম W1, সময় ধরলাম কি T1। এখন দেখো যে কৃত কাজ W1 এর মানটা কি M1 mgh1 ডিভাইডেড বাই কি T1, ঠিক আছে, mgh1 ডিভাইডেড বাই T1। কেন, কৃতকাজ W ইকুয়াল টু কি, কৃতকাজ W ইকুয়াল টু mgh, তো m এর জায়গায় ব্যবহার করলাম M1 g, তো g h এর জায়গায় ব্যবহার করলাম কি h1। এখন মানগুলা বসাই, M1 এর মান হচ্ছে 2000, g এর মান 9.8, আর h1 এর মানটা কত 20, ডিভাইড বাই সময় T1 এর মান কত 210। তো এখন এটার একটা আনসার করব, এই আনসারটা তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে বলো এত জুল। আমি ক্যালকুলেটর দিয়ে করতেছি, তোমাদের দরকার নাই। 2000 ইন্টু 9.8 ইন্টু কত 20 ভাগ কত 210, আনসার ভাগ 210 কত 1866.67। কৃতকাজের এটা যেহেতু ক্ষমতার একক কি হবে ওয়াট হবে, ক্ষমতার একক কি হবে ওয়াট। এই যে ক্ষমতার একক বের করলাম কি ওয়াট, এটা হচ্ছে কি তার কার্যকৃত ক্ষমতা। এখন আমি বের করব দক্ষতা। সুতরাং পি মোটরের দক্ষতার সূত্র কি জানি আমি, পি মোটরের দক্ষতা এই যে ইটা 1 ধরলাম, দক্ষতা কি কার্যকৃত ক্ষমতা কি, এই যে এটা কার্যকৃত ক্ষমতা, এই যে P1 প্রাইম ডিভাইডেড বাই P ইন্টু কি 100%। তো এটা দেখি যে কত আসে 1866.67, এটা ভাগ করব কত দ্বারা 2500 দ্বারা, মোট ক্ষমতা কত 2500 ইন্টু কি 100%। তো এই যে 20 কাটা, এটাকে ভাগ করি, কত 1866.67, এটাকে ভাগ করব অনলি 25 দ্বারা, আচ্ছা 2500 দ্বারা ভাগ করি আগে। যেটা আসছে এর সাথে কত 100 দ্বারা গুণ করব, হয় 74.76%, 74.66%। শেষে কি লিখবো আমরা পার্সেন্ট লিখবো। এটা কি হলো পি মোটরের ক্ষমতা বের হলো। এটা আমি কি বের করলাম, পি মোটরের ক্ষমতা বের করলাম। এই মোটরটার ক্ষমতা না কর্মদক্ষতা, এই মোটরটার কর্মদক্ষতা কত 74%, ধরো 75%। এই মোটরটার ক্ষমতা কত, না ক্ষমতা আর কর্মদক্ষতা এক নয়। এই যে ক্ষমতা হচ্ছে কি কৃতকাজ ভাগ সময়, আর কর্মদক্ষতার ব্যাপারটা হচ্ছে কি যে লব্য কার্যকর ক্ষমতা আর মোট ক্ষমতা। মনে করো যে তোমার ক্ষমতা আছে তোমার 70 কেজি ওজন হাতে করে বা মাথায় করে নেওয়ার, তুমি নিতেছো কত কেজি 50 কেজি, তুমি কি মোট ক্ষমতাটা প্রয়োগ করতেছো না, তোমার যতটুকু তুমি নিতেছো এই যে 50 কেজি, আর তোমার আছে কত কেজি, তোমার মোট নেওয়ার ক্ষমতা কত 70 কেজি, এর 100 দ্বারা ভাগ করবা, এর কি করবা 50 70 দ্বারা, মানে তুমি যতটুকু কাজ করছো এটাকে তোমার মোট কার্যের ক্ষমতা দ্বারা ভাগ করবা, ভাগ করার পর 100 দ্বারা গুণ করলে যেটা আসবে এটাই কি তোমার দক্ষতা, এটা হচ্ছে কি তোমার দক্ষতা। তো এখন দেখো যে কিউ মোটরের ক্ষেত্রে আমরা লিখবো যে কিউ মোটরের
ধরো কিউ মোটরের কৃত কাজ, এই যে কার্যকৃত ক্ষমতা আমরা লিখবো কার্যকৃত ক্ষমতা বের করে ফেলবো একবারে। কার্যকৃত ক্ষমতা কি P2' ধরলাম, কার্যকৃতটারে আমরা প্রাইম ধরবো, এই যে P2'। যেহেতু মোট ক্ষমতার আমি P2 ধরছি, তাহলে এর কার্যকৃত ক্ষমতারে P2' ধরবো। কার্যকৃত ক্ষমতা ইকুয়াল টু কি কৃত কাজ ডিভাইডেড বাই কি সময়, কৃত কাজ WT ডিভাইডেড বাই কি সময় T2। W2 এর মানটা কি mgh2 m2gh2 ডিভাইডেড বাই T2। এখন মানগুলা বসাই, m এর মানটা হচ্ছে 2100, g এর মান 9.8 ইন্টু h2 এর মানটা কত, h2 এর মানটা হচ্ছে 15, এই যে 15 ডিভাইডেড বাই T2 এর মানটা কত 180। এটা ক্যালকুলেটর দিয়ে করি, তো 9.8 ইন্টু কত 15 ভাগ করব 180, আনসার ভাগ 180। এই যে 1700 কত 1715 ক্ষমতার একক কি ওয়াট, এটা আমি কি পেয়ে গেছি, এর কার্যকৃত ক্ষমতা পেয়ে গেছি। এখন আমি বের করব দক্ষতা, লিখব যে কিউ মোটরের দক্ষতা কি, দক্ষতারে আমরা সূচিত করব η2 দ্বারা। দক্ষতা η2 ইকুয়াল টু কি, দক্ষতা η2 কি লেখা যায়, কার্যকৃত ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা। এর কার্যকৃত ক্ষমতাটা কি, যে P2' ডিভাইডেড বাই মোট ক্ষমতা কি, এর মোট ক্ষমতা হচ্ছে P2 ইন্টু কি 100%। দক্ষতা কি হিসাবে লেখা হবে পার্সেন্ট, তো এটা হচ্ছে 1715 ডিভাইডেড বাই এর মোট ক্ষমতা কত 2400, এই যে 2400 ইন্টু কত 100%। 20 কাটা, দেখো যে এটা করি, এটারে ভাগ করবো আমরা কত 24 দ্বারা ভাগ করব, ভাগ করলে দেখতে পাচ্ছি আমার দক্ষতাটা কত আসছে 71%। তো আমি এখান থেকে কি দেখতে পেলাম, এর দক্ষতা 71%, এর দক্ষতা কত 74%, কে বেশি, এটা বেশি, তাহলে এটা ব্যবহার করা আমার জন্য কি শ্রেয় বা উপযোগী, বা আমরা এটা ব্যবহার করব ওই মোটরটার তুলনায় এই মেথডটা ব্যবহার করা কি আমাদের অধিক লাভজনক হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? 71 না, এটা হয় 71%, 181 না, 71% হয় 71.11। 1715 তুমি জাস্ট 2400 দ্বারা ভাগ করো, তাহলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এই নিয়মটার মতো করে অনেক প্রশ্ন আসে। কর্মদক্ষতা কাকে বলে, একটু আগেই বললাম যে কর্মদক্ষতা কাকে বলে, লব্য কার্যকর ক্ষমতা বা লব্য কার্যকর শক্তি। এই যে কার্যকরটারে আমি ধরলাম P', মোটটাকে আমরা কি ধরবো P ইন্টু কত 100%। লব্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কি বলা হয়, কর্মদক্ষতা বলা হয়। গ নাম্বার প্রশ্নটা দেখো, এটার গ, এটা কত রাজশাহী 23। কলম খালি হারিয়ে যায় কেন? আচ্ছা, রাজশাহীতে এসে দেখো যে ঢাল বরাবর ব্লক এ কে আর বিন্দু থেকে পি বিন্দুতে সরানো হলে, এই যে এ কে কি করা হলো, আর বিন্দু থেকে পি বিন্দুতে সরানো হলো। এই ব্লকটাকে এটারে কি করা হলো, আর থেকে পিতে নেওয়া হলো। বস্তুটির বিভব শক্তির পার্থক্য কত হবে, বস্তুটির কি করা হলো, বিভব শক্তির পার্থক্য কত হবে। তো এই উচ্চতাটা কত 3 মিটার। আমরা জানি বিভব শক্তির ব্যাপারটা কি জানো, যে তুমি মনে করো যে একটা বস্তু, এই যে এটা হচ্ছে কি তোমার ভূমি, এটা হচ্ছে ভূমি,
তুমি যদি এই যে এভাবে ঘুরায় 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 এই যে এখানে আনো না, তুমি বস্তুটারে কি করলা এখানে আনলা, তাহলে তোমার বিভব শক্তি যখন হিসাব করবা তুমি তখন এই এত দূরত্ব হিসাব করা যাবে না। কি লম্বা লম্বি ভাবে ভূমি থেকে কত দূরত্ব আছে, ভূমি থেকে এই যে এই দূরত্বটা তুমি কি করবা ধরবা। বুঝতে পারছো? একটা বস্তুর যখন বিভব শক্তি হিসাব করবা, এটার যতই ঘুরায় পেঁচায় নেও তুমি, আচ্ছা আমি দেখা যায় নাই, এই যে মনে করো যে এই বস্তুটারে কি করলাম, এই যে এনে একটা বস্তু আছে, এই বস্তুটারে যেভাবে ঘুরায় পেঁচায় এইখানে আনলাম, তাহলে কি হবে জানো, যে উচ্চতাটা বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতাটা তুমি লম্বা লম্বি যে উচ্চতাটা এটা হিসাব করবা। এই যে এত ঘুরায় যে নিলা এটা তোমার হিসাব করা যাবে না। অথবা তোমার মন চাইলো যে এইভাবে ঘুরায় এইখানে নিলা, তাহলে এই বস্তুটা বিভব শক্তি কি হবে, এমজিএস। উচ্চতা কতটুকু হিসাব করা হবে, এই উচ্চতাটা শুধুমাত্র হিসাব করা হবে, এই এতটুকু যে ঘুরাইছো এর কোনো মানে থাকবে না। তো এখন দেখো যে এই প্রশ্নটা আমরা ইয়ে করি, ঢাল বরাবর ব্লক এ কে আর বিন্দুতে পি বিন্দুতে সরানো হলো, আর বিন্দু থেকে কি করা হলো, পি বিন্দুতে সরানো হলো। তো আর বিন্দুতে বিভব শক্তি, আর বিন্দুতে কি আছে, বিভব শক্তি। আর বিন্দুতে কোনো উচ্চতা নাই, আর বিন্দুতে কত, 0, তাহলে কি হবে এমজিএস। আচ্ছা এর আগে দেখি আমরা এম এর মানটা বের করে নিই। এ ব্লকের ওজন কত, 100 নিউটন। লিখবা যে এ ব্লকের ওজন, ওজন রে আমরা কি দ্বারা সূচিত করি, ডব্লিউ ইকুয়াল টু কত, 100 নিউটন। আচ্ছা ক্লাসটা লাইভ করো, রেকর্ড থাকবে না টাইমলাইনে, আমার টাইমলাইনে রেকর্ড থাকবে না, রেকর্ডটা প্রাইভেট ব্যাচের গ্রুপে শুধুমাত্র থাকবে। এ ব্লকের ওজন ডব্লিউ ইকুয়াল টু কত, 100 নিউটন। এ ব্লকের ওজন কত, 100 নিউটন। এ ব্লকের ওজন কত নিউটন, 100 নিউটন, এটা দেওয়া আছে। তো ওজন ডব্লিউ ইকুয়াল টু কি জানি আমরা, ওজন ডব্লিউ ইকুয়াল টু, আচ্ছা 1 মিনিট, জাস্ট এ মিনিট, কে যেন আমাকে বারবার এই নাম্বারটা থেকে কল দিতেছে, তো কলটা একটু ধরা উচিত মনে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ কে বলছো? আচ্ছা কি ব্যাপারে, একটু দ্রুত বলো, দ্রুত বলো। হ্যাঁ এই নাম্বারে বিকাশ অথবা নগদে টাকা দিয়ে আমার লাস্ট 4 ডিজিট জানাও। আর আমি এখন একটা ফিজিক্সের ক্লাসে আছি, বলতে যে আমার পেজে। হ্যাঁ আমি একটা কেমিস্ট্রি তো একটা আলাদাভাবে দেওয়া যায় না, ফিজিক্স কেমিস্ট্রি দুইটা একসাথে। তোমার ফিজিক্স কেমিস্ট্রি তো 1000, তুমি যদি উচ্চতর গণিত আর ফিজিক্স কেমিস্ট্রি তিনটাই ভর্তি হইতে পারবা, বাট কাউকে বলবা না, তিনটা 1000 দিলে তিনটাতে অ্যাড করে দিব। আচ্ছা টাকাটা দিয়া তুমি আমার একটু লাস্ট 4 ডিজিট জানায় রেখো, আমি অ্যাড করে দিব না। আর তুমি পারলে চাইলে পেজে ক্লাস করতে পারো, আমি একটা ক্লাস চলমান, আমি ক্লাসটা স্টপ করে তোমার সাথে কথা বলতেছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এতক্ষণ কি কোনো কথা শুনতে পারছো তোমরা, একটু বলো তো কমেন্টে। তোমরা কি এতক্ষণ কোনো কথা শুনতে পারছো? ভাইয়া ক থেকে করাবেন, ক থেকে বলতে কি বুঝলাম না। শুনছো? কেন, আমি তো অফ করে দিয়েছিলাম। আচ্ছা ওই ছেলেটার ব্যাপারটা হয়েছে কি, যে ও কেমিস্ট্রিটা নেবে, ফিজিক্স নিবে না। আচ্ছা কেমিস্ট্রিটা নিবে, ফিজিক্সটা নিবে না। তো এখন ওর আবার বলতেছে যে টাকার প্রবলেম আছে। তো ফিজিক্স কেমিস্ট্রিতে হয় 1500, তো ও বলতেছে যে কেমিস্ট্রিটা ফিজিক্সটা লাগবে না। তো এখন তো ফিজিক্স, তোমরা তো জানো যে ফিজিক্স কেমিস্ট্রি দুইটা একসাথে, ওরে তো আর কেমিস্ট্রি আলাদাভাবে দেওয়ার সুযোগ নেই, এই কারণে ভাবলাম যে টাকার যেহেতু সমস্যা, তো এই কারণে। আচ্ছা যাই হোক, এই নাম্বারটা থেকে আমার বারবার কল দিতেছে, স্টুডেন্ট হলে আমি ধরতাম না, কিন্তু আমি ভাবছি যে আমার হয়তো কোনো পরিচিত মানুষ, এই কারণে বারবার কলটা দেওয়ার পরে কলটা আমি রিসিভ করছি। আচ্ছা এ ব্লকের ওজন ডব্লিউ ইকুয়াল টু কত, 100 নিউটন। তো আমরা ওজন ডব্লিউ ইকুয়াল টু কি জানি আমরা, এমজি, ঠিক না?
ওজন ডব্লিউ ইকুয়াল টু কি এমজি, এই সূত্রটা কি তোমরা জানো না? ওজন ডব্লিউ ইকুয়াল টু এমজি। এমজি মানে তোমার ওজন বের করতে চাইবা, তাহলে কি করবা? তোমার ওজন মনে করো যে তোমাদের তো ওজন ধরো যে 45 কেজি, এই যে 45 এরে তুমি কি করবা? আমরা তো অভিকর্ষ ত্বরণ জি কত জানি, 9.8 না? সবাই শুনে ফেলছো, আচ্ছা কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে কি, ছেলেটা আমার কাছে কল রেকর্ডটা আছে, দাঁড়াও তোমার শোনাই তোমাদেরকে। তোমরা যেহেতু করছো কল রেকর্ড, আমার অল কল রেকর্ড থাকে। ও বলতেছে যে ওর একটু টাকার প্রবলেম। যদি তোমাদের হয়তো অনেকেরই মনে হইতে পারে যে কেন ভাই আমাদেরকে তো এরকম দিচ্ছেন না। আমি ওই যে আপনার সাথে কথা বললাম না একদিন ফোনে মেসেঞ্জারে। আচ্ছা কি ব্যাপার নাই, আর আমি এখন একটা ফিজিক্স এর ক্লাসে আছি, বলতে যে আমার পেজে। ও স্যার, স্যার হ্যালো, একটু সমস্যা তো, মানে কিছু টাকার সমস্যা আমার কেমন, বুঝতে পারছো? তো এরকম হইলে আবার আসলে দেখা যায় যে অনলাইনে যেহেতু করাইতেছে আমার তো কোনো ক্ষতি হইতেছে না, তো ওর যেহেতু একটা সাবজেক্ট দরকার, এই কারণে মূলত দেখা যায় যে অনলাইনে টাকার প্রবলেম। আবার বলতেছে যে ফিজিক্সটা নিতে চাইতেছে না, কেমিস্ট্রিতে। আসলে দেখা যায় কি, অনেকের শুধু কেমিস্ট্রিতে প্রবলেম থাকে, আবার অনেকের শুধু ফিজিক্স। আচ্ছা, ময়মনসিংহ 21 এটা আমি দেখব। আর যেহেতু এই অধ্যায়ের আজকে কিন্তু শেষ ক্লাস না, আজকে আমি হয়তো আরও একটা সৃজনশীল দেখাবো, আরও একটা কিন্তু এই অধ্যায়ের সৃজনশীলের উপর আরও একটা ক্লাস নিব। সো এই করার দরকার নেই, আমি তোমার এই প্রশ্নটা সলভ করব। কিন্তু একটা প্রশ্ন আছে যেটা খুবই বিদঘুটে, এটা আনসার করা যায় না, খুব সম্ভবত ঘ ময়মনসিংহ নাকি অন্য একটা বোর্ড, আমি দেখব প্রশ্নটা। তো এই পি ব্লকটি মুক্তভাবে পড়তে থাকলে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির, ওইটা না, আমাদের কি বিভব শক্তির পার্থক্য। ওজন ডব্লিউ ইকুয়াল টু কি এমজি না, বা এখান থেকে এই যে এমজি, ডব্লিউ এর জায়গায় লিখবা এমজি ইকুয়াল টু কত 100, বা এম ইকুয়াল টু কি 100/জি। তো 100, জি এর মান 9.8, ঠিক না? তো তুমি এই যে 100 ভাগ কত 9.8, 100 ভাগ 9.8 কত হয়েছে 10.20। কত হয়েছে 10.20 কি কেজি, ওজনের ভরের একক কি কেজি আসলো। এটা কি পাইলাম, ভরের বস্তুটার ভর পাইলাম। এখন লিখবো যে আর বিন্দুতে বিভব শক্তি, আর বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়াল টু কি হবে, আর বিন্দুতে বিভব শক্তি ইপি আর ধরলাম, ইপি আর ইকুয়াল টু কি হবে এমজিএইচ। এম এর মান তো এই যে 10.20, জি এর মান কত 9.8, এইচ এর মানটা কি, এই দেখো আর বিন্দুতে এটা কি আছে একদম নিচে আছে, মানে যে 3 উপরের থেকে 3 মিটার, তার মানে এটা কি 0। তো বিভব শক্তি কত 0 জুল, বিভব শক্তির একক কি 0 জুল। এরপরে লিখবা যে পি বিন্দুতে, পি বিন্দুতে, পি বিন্দুতে বিভব শক্তি ইপিপি, এই যে ইপি পি ধরলাম, কি হবে এম জি এইচ। এম এর মান যে বেশ ব্যবহার করবা 10.20, জি এর মান 9.8, এইচ, এইচ বলতে কি 3 মিটার, এই যে 3। তো এটার সাথে তুমি কি করবা 9.8 ইন্টু কত 3, 275, 275 জুল। আসলে কি দেখা যায় যে এরকম যদি টাকার প্রবলেম বলে তাহলে না, মানে স্টুডেন্ট বললে এটা করি না, কিন্তু গার্ডিয়ানরা বললে অনেক সময় ই করা হয়। কিন্তু এখন এই ক্লাস টাইম তো, এই কারণে ওটা কিছু বলছি না, আর এরকম নিয়ে কেউ বলে না, এই কারণে ওরা এভাবেই বলে দিছি। তো যাই হোক, এই যে এটা কি হয়ে গেল, পি বিন্দুতে বস্তুটার কি বিভব শক্তি পেয়ে গেছি। তো আমাকে বলছে যে বস্তুটির বিভব শক্তির পার্থক্য কত, পার্থক্য কত, এই যে এতটাই পার্থক্য, বড়টা থেকে ছোটটা বাদ দিবা, ওইটাই কি হয়ে যাবে পার্থক্য হয়ে যাবে। আচ্ছা এখানে তো আনসারটা অন্যভাবে দিছে। কৃত কাজ আর বিভব শক্তি সমান। আচ্ছা এই যে দেখো ব্লকটারে এই বরাবর যে পাঠানো হয়েছে, ব্লকটা তো অবশ্যই কিছু কাজ করছে, ঠিক না? এটা
হবে না, এখন লিখবো যে আর বিন্দুতে। কেন জানো? যে এটার একটু ভিন্নতা আছে। বিভব শক্তি সমান সমান কৃত কাজ লিখে দিবা, সমান সমান কি লিখে দিবা? কৃত কাজ লিখে দিবা। সব বিভব শক্তি সমান সমান কি লিখে দিবা? কৃত কাজ। তাহলে এই বস্তুটার কৃত কাজ কি হবে? কৃত কাজ হবে হাফ এম বি স্কোয়ার, মানে বস্তুটার গতিশক্তি তার কি কৃত কাজ। এখন কৃত কাজ কি? আমরা জানি কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু এফ এস ইকুয়াল টু কি হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু কি এম জি এইচ, সবটাই কি তার কৃত কাজ। তো এখন দেখো যে এই বস্তুটার কৃত কাজ আমরা কেমনে নির্ণয় করতে পারি? কৃত কাজ আমরা এফ এস দ্বারা নির্ণয় করতে পারি, এফ এস। তো এফ দ্বারা কি বস্তুটার বল, বস্তুর বল আর ওজন কি সেম। বলটা কত দেওয়া আছে? 100। এই যে 100। সরণ কত? 5 মিটার। 100 ইন্টু 5 সমান সমান কত? 500 মিটার। আনসার 500 কি হবে? যেহেতু কৃত কাজ কি যেন কৃত কাজ বা বিভব শক্তি একক কি হবে? জুল হবে। একক কি হবে? জুল। অবশ্যই ছোট হাতের যে দিবা না, বড় হাতের যে দিবা। একক কি হইল? জুল। এখন আমরা লিখব যে সুতরাং বিভব শক্তির পার্থক্য, এই যে বিভব শক্তির পার্থক্য, বিভব শক্তির কি পার্থক্য সমান সমান 500 মাইনাস কি 500 মাইনাস এটা বেরিয়েছিল কত? 275.5। আনসারটা কি ঠিক আছে? এম জি এইচ। আচ্ছা এটা দেখি তো, 100 রে ভাগ করবো কত দ্বারা? 9.8 দ্বারা, 10.20, এটা ইন্টু 9.8। 100 রে 3 দ্বারা গুণ করলে এটা 300 হয়। আনসারটা এখানে বলে লিখছি, এই যে 300। তাহলে কি হয়? 500 থেকে 300 বাদ দিলে কত থাকে? 200। বিভব শক্তির পার্থক্য কত হবে? 200 জুল। আনসার বিভব শক্তির পার্থক্য কত? 200 জুল। বায়োলজি অ্যাড বাই জহিদুল সৌরভ, বেস্ট কোর্স, বেস্ট বায়োলজি। আচ্ছা আমি তোমাদেরকে একটা বায়োলজির ব্যাপারে একটা সাজেস্ট করতে চাই। সেটা হচ্ছে কি জানো? যে তোমরা এসএসসিতে পড়ো, ঠিক না? তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা এখন দিবা না। কখনোই মেডিকেলের ভাইয়াদের কাছে এসএসসিতে বায়োলজি পড়তে যায় না, কারণ তারা না বইয়ের লাইন বাই লাইন পড়া এমনভাবে অভ্যস্ত, তো তারা তোমার চাই কি জানো? পুরো বইটা মুখস্থ করাইতে। তো এইরকম এই কারণে না এসএসসিতে অন্তত মানে মেডিকেলের যে ভাইয়ার আছে তাদের কাছে বায়োলজি পড়াটা উচিত না। কারণ কি তারা তোমার অনেক বেশি গভীর, তারা চিন্তা করবে যে তুমি মেডিকেল পরীক্ষা দেবে ফিউচারে, এই এত তোমার না বায়োলজিতে না এতটা গভীরে না পড়ে না তোমরা নর্মালি কম কম পড়বা। যেরকম বায়োলজিতে কিন্তু প্রশ্নগুলো ধরা ধরা, মানে একটা অধ্যায়ের মধ্যে কোন প্রশ্নগুলো আসবে এগুলো কিন্তু একদম ধরা। ফিজিক্স বা কেমিস্ট্রির মতো না, একবার হায়ার ম্যাথের মতো, ঠিক না? হায়ার ম্যাথে যেরকম বইয়ের ম্যাথগুলো আসে, বায়োলজিতে এরকম কি হয়? ধরা ধরা প্রশ্নগুলা তুমি দেখবা যে এই একটা অধ্যায় থেকে 6টা প্রশ্ন পড়বা, এইখান থেকে তোমার আয়সা পড়বে, মানে বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে? তো এমসিকিউ এর জন্য কি করতে হয়? বায়োলজিটা একটু অনেক বেশি গভীরে পড়তে হয়। এখন তোমার যদি এমসিকিউ এর জন্য এত কঠিন করে পড়াইতে যায়, তখন তোমার মন মানসিকতাই নষ্ট হয়ে যাবে, তুমি বায়োলজির প্রতি একটা বিরক্তি চলে আসবে। তো এই কারণে আমি সবাই সাজেস্ট করি কি জানো? যে তো আমি এই জন্য কি সাজেস্ট করি জানো? যে তুমি বায়োলজির জন্য মানে বইটা ধাগায় নিবা। জাস্ট বইটা যে কোন কোন প্রশ্নগুলো আসে, আমার না বায়োলজি পড়তে কারো লাগতো না, ইন্টারও আমার লাগতো না। কারণ কি তুমি বোর্ডে দেখবা যে কোন প্রশ্নগুলো আসে, আর তোমার ধরা যে এই প্রশ্নটা একটা টপিকের মধ্যে এইটা একটা প্রশ্ন আছে যেরকম, তো ওই প্রশ্নগুলো তুমি কি করবা? জাস্ট ধরে ধরে বই থেকে দাগায় পড়া ফেলবা। পড়ার পর তুমি মানে গাইডের সৃজনশীলে যাইবা, দেখবা যে প্রতিটা বোর্ডে ঘুরায় ফেরায় ওই প্রশ্নগুলাই আসতেছে বায়োলজি। তাহলে তোমার সিকিউটা কিন্তু খুব সহজে বায়োলজিটা কি হয়ে যাবে? আয়ত্ত হয়ে যাবে। এমসিকিউ এর জন্য তুমি কি করবা? যে বইটা একটু মানে পুরোটা বইটা রিডিংটা পড়বা। কয়টা বাজে? 10 মিনিট, আর 10 মিনিট বেশি না। এমসিকিউ এর জন্য কি করবা? বইটা একটু ভালো মতনে রিডিং পড়বা, পাশাপাশি গাইড টেস্ট পেপার থেকে এমসিকিউ গুলা পড়বা। তাহলে দেখবা যে বায়োলজির এমসিকিউ কমন পড়বে। আচ্ছা
আমি এখান থেকে এটা দেখাই যে ব্লকটি পি বিন্দু হতে মুক্তভাবে পড়তে থাকলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। এইরকম একটা প্রশ্ন আনসার করে দিই, পাশাপাশি আরেকটা সৃজনশীল দেখাই দেবো তোমাদেরকে। লাস্ট ওইটা থাকবে, এই প্রশ্নটার পাশাপাশি অন্য একটা সৃজনশীল দেখাবো। তো এই প্রশ্নটা বলছে যে ব্লকটি পি বিন্দু হতে মুক্তভাবে পড়তে থাকলে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে, ঠিক না? তো ঘ নাম্বারটার জন্য বস্তুটার ভর আমি বের করব। বস্তুটার ওজন ডব্লিউ ইকুয়াল টু কত, আমি শর্টকাট করতেছি 100 নিউটন, বা ওজন ডব্লিউ ইকুয়াল টু কি এম জি ইকুয়াল টু কত 100 নিউটন। আচ্ছা, বা এম ইকুয়াল টু কত 100 ডিভাইডেড বাই 9.8 সমান সমান 10.20। 10.20 কি কেজি পাইলাম, এই বস্তুটার ওজন পাইছি 10 কেজি। পি ব্লকটি মুক্তভাবে পড়তে থাকলে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। তো লিখবা মনে করি ভূমি হতে এক্স উচ্চতায়, ভূমি হতে কি এক্স উচ্চতায় বিভব শক্তি কে যদিও আমার কাছে বায়োলজি এটার থেকে ভালো এখন ফিল করে বুঝতে পারে। হ্যাঁ, এরকম অনেকে থাকে, বায়োলজি অনেকের কাছে বিরক্তি লাগে, কিন্তু আসলে বায়োলজি যদি ওইভাবে পড়া যায় তাহলে বায়োলজিটা আরও বেশি ভালো লাগে। কারণ কি, যে বায়োলজিতে প্রশ্ন কম। মনে করি ভূমি হতে এক্স উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির কি হবে, বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে, 1/3 হবে, এটা লিখলাম। তাহলে দেখো যায় তুমি চাইলে চিত্র অঙ্কন করতে পারো। চিত্র অঙ্কন করতে পারো যে এই যে এই পুরোটুকু কত, পুরোটুকু হচ্ছে কত 3 মিটার, ঠিক না? এই যে 3 মিটার দেওয়া আছে। তো আমি ধরলাম ভূমি থেকে কত উচ্চতায়, এক্স উচ্চতায়, ভূমি থেকে কি এক্স উচ্চতায় সি বিন্দুতে ধরো যে এক্স উচ্চতায় কি সি বিন্দুতে, এই বিন্দুটাকে আমি কি ধরে নিলাম, সি ধরে নিলাম। তাহলে উপরের টুকু কত হবে, এইটুকু কত হবে, এইটুকু হবে 3 - x। বুঝতে পারছো কি এই ব্যাপারটা, যে এই নিচের টুকু যদি এক্স হয় তাহলে উপরের টুকু কি হবে, 3 থেকে এক্স বাদ দিলে যত হবে তত মিটার। তো এই যে এখানে কি আছে, বস্তুটা আছে, গোলাকার বস্তুটা, মনে করো এটা কি ভূমিতে পড়তেছে। তো এই বস্তুটার জন্য আমি লিখব যে এক্স উচ্চতায় সি বিন্দুতে, এক্স উচ্চতায় সি বিন্দুতে বিভব শক্তি, এই যে বিভব শক্তি ইপি ইকুয়াল টু কি এম জি এইচ, না? এম জি এইচ এর জায়গায় তুমি কি ব্যবহার করবা, এক্স ব্যবহার করবে। এইচ বলতে কি এম জি এক্স। তারপর লিখবা যে এক্স সি বিন্দুতে গতিশক্তি, সি বিন্দুতে কি গতিশক্তি ইকে ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার, ঠিক না? এখন দেখো যে হাফ এমটা ঠিক রাখলাম, ভি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, ইউ স্কোয়ার প্লাস 2gh, না? ইউ স্কোয়ার প্লাস 2gh, এই যে এটা লেখা যায়। ইউ স্কোয়ার মানে কি 0 প্লাস 2gh, ঠিক না? 2gh, এইচ বলতে কি 3 - x, এইচ বলতে কি 3 - x, এইচ বলতে কি লিখবা 3 - x লিখবা, এইচ বলতে কি লিখবা 3 - x লিখবা। বা এখান থেকে দেখো যে 0 তো 0, এই যে 2g 3 - x বসাই দিবা। এখানে তুমি কি বসাই দিবা 2g, এই যে ইন্টু 2g, এই যে 3 মাইনাস কি বসাই দিবা x বসাই দিবা, 3 - x বসাই দিবা। বা এরপর দেখো যে 2 কাটা, তাহলে কি থাকে mg 3 - x। এখন লিখবা যে শর্ত মতে, এখন শর্তটা তোমরা অনেকে বুঝো না, যে শর্ত মতে তুমি কি করবা, সুন্দর করে ইপি ইকুয়াল টু ইকে লিখবা, ইপি ইকুয়াল টু কি ইকে লিখবা। এরপর দেখো যে কার সাথে, এই শর্তটা তোমরা অনেকে বুঝো না, আমি তোমার একটা শর্টকাট বোঝাই দিতেছি। কার সাথে র আছে, উন্তস্থ র কার সাথে আছে, গতিশক্তির সাথে কি আছে, উন্তস্থ র আছে, ঠিক না? গতিশক্তির সাথে কি আছে, উন্তস্থ র আছে, না? 3 - x কেন হলো জানো, যে দেখো যে আমি যদি বলি যে এই কলমটার পুরোটুকুর দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, এইটুকু হচ্ছে x মিটার, তাহলে উপরের টুকু কত হবে, 3 থেকে x বাদ দিলে যা থাকবে এটাই এইটুকুর মান। বুঝতে পারছো আশা করি।
আচ্ছা, শর্টকাটটা কি বোঝাইতেছিলাম, যার সাথে র থাকবে, যে গতিশক্তির সাথে কি আছে, উন্তস্থ র আছে, তাহলে গতিশক্তির সাথে এক 1/3 3 বসাই দিবা। এই যে গতিশক্তির সামনে কি বসাই দিবা, 1/3 বসাই দিবা। কেন 1/3 গতিশক্তির সামনে বসাই? তুমি যে কোনো শর্ত আসলে ইপি ইকুয়াল টু ইসি দিবা, দেওয়ার পর তুমি প্রশ্নে দেখবা যার সাথে র থাকবে তার সাথে গুণ করে দিবা। কত গুণ করবা? যত থাকবে তত গুণ করবা। শর্তটা কি বুঝতে পারছো? তো এই যে র আছে কার সাথে, গতিশক্তির সাথে, তাহলে গতিশক্তির সাথে কি করে দিলাম, 1/3 গুণ করে দিলাম। তো ইপি এর মানটা কি, এমজি এক্স, এই যে এমজি এক্স বসাচ্ছি, আর ওইখানে ওই যে 1/3 ইন্টু কি বসাইব, এমজি এমজি 3 - এক্স, এরকম না? বা এখান থেকে এমজি এক্স ইকুয়াল টু 1/3, এখানে আমি গুণ করে দিই যে 3 mg, 3 দ্বারা গুণ করলাম আরেকবার কি, mg x ইকুয়াল টু এই যে mg x, ক্যালকুলেশনটা কি করবা, নিজের মতো করে করবা। এই যে 1/3 দ্বারা গুণ করলে কি হয়, mg হয়, mg ইন্টু mg হয় না, এখানে কি হয়েছে, mg হয়েছে, মাইনাস 1/3 mg x, বা mg x ওই 1/3টা এই পাশে আনলে কি হয়ে যায়, প্লাস 1/3। আচ্ছা, mg বাদ দিয়ে দিতে পারি আমি চাইলে। দেখো যে এর পরের লাইনটা আমি ক্যালকুলেশনটা তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের মতো করে ক্যালকুলেশনটা করি। তো এর পরের লাইনটা এখান থেকে আমি এই যে mgx রাখলাম, ক্যালকুলেশনটা তুমি তোমার মতো করে করবা। এই যে 1/3, এখান থেকে যদি আমি mgটা কমন নেই, mgটা কমন নিলে থাকে কি 3 - x থাকে না, তাহলে mg কাটা, বা এখান থেকে এই যে x ইকুয়াল টু কি হবে, 1/3 আর 3 গুণ করলে যে 1/3 ইন্টু কি 3 মাইনাস 1/3 ইন্টু কি এক্স, বা এখান থেকে এই যে এক্স প্লাস এই যে এটা কি আসে পড়বে, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস কি x/3 ইকুয়াল টু কত, 1, কাটাকাটি হয়ে, বা এখান থেকে দেখো যে 3x প্লাস এক্স কত হয়, 4x, 4x ইকুয়াল টু কত, 1, বা আমি এই পাশে একটু করতেছি, বা 4x ইকুয়াল টু কত, 3, সুতরাং x ইকুয়াল টু কত, 3/4। বুঝতে পারছো কি x ইকুয়াল টু কত, 3/4। 3/4 মানে 0.75 না, 3/4 করে তো, 3/4 কত হয়, 0.75, এটাই কত, 0.75, একই কথা। আমি কি শর্তটা তোমাকে বুঝাইতে পারছি? এই প্রশ্নের মধ্যে শর্তটাই হচ্ছে মেন, যার সাথে র থাকবো তার সাথে কি করবা, গুণ করবা। কত দ্বারা গুণ করবা, যত দ্বারা প্রশ্নে থাকবে তত দ্বারা গুণ করে দিবা। আচ্ছা, ময়মনসিংহ 21। এখন যদি তোমাদের, আমি আজকে আর কন্টিনিউ করব না, হ্যাঁ, তোমরা এই অধ্যায় থেকে বেশ কি কয়েকটা সৃজনশীল তোমরা নিজেরা করবা। আর ক এবং খ নম্বর গত ক্লাসে SW দিয়েছিলাম, অবশ্যই সবাই কমপ্লিট করবা। এইরকম একটা ম্যাথ কিন্তু গত ক্লাসে বেসিকের সাথে এরকম একটা ম্যাথ করে দিছিলাম। তো নেক্সট দিন আর একদিন এই অধ্যায়ের সৃজনশীল ম্যাথ করাবো, তাহলে দেখবো যে অধ্যায়টা শেষ হয়ে যাবে। এই অধ্যায়টার মধ্যে আর একদিন আমি বাইসা বাইসা আরো কিছু সৃজনশীল করাই দেবো, আর তোমাদেরকে কিছু আমি না গ্রুপে বলে দিব না যে কোন কোন বোর্ডের প্রশ্নগুলো তোমরা নিজেরা সলভ করবা। হ্যাঁ, আমি কয়েকটা বোর্ডের প্রশ্ন বলে দিব, ওই প্রশ্নগুলো তোমরা নিজেরা সলভ করবা। আচ্ছা, আর কি কারো কিছু জানার থাকলে বলতে পারো। স্যার এটা পাবলিশ রাখেন, এটা তো আমি এখন ডিলিট করে দিব। আচ্ছা, পাবলিশ কতক্ষণ, আচ্ছা কালকে ডিলিট করব। আর এই ক্লাসটা নয়তো আমি ইউটিউবে রেখে দিব না, ক্লাসটা আমি ডাউনলোড করে ইউটিউবে পোস্ট করে দিব না, যেহেতু পাবলিকলি নিছে, এটা ইউটিউবে পোস্ট করে দিব না। ইউটিউবে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ইউটিউবে যাই লিখবা জাকিরস এডুকেশন।
HW গ্রুপে দিব আমি। HW আমি গ্রুপে দিব, গ্রুপে বইলা দিব। লাস্টটা কিছুই বুঝো নাই। আমারে বলছে যে এই বস্তুটাই যে এই বিন্দুতে এই ব্লকটারে সাইরা দিলে ব্লকটার কি আমার ভর, আমি এখান থেকে ভরটা বের করে নিছি, যে ব্লকটার ভর বের করে নিছি। ভরটা আমার যদিও কাজে লাগছে না, তো আমি কি করলাম, ভরটা বের করে নিছি। তো বলছে এই যে বস্তুটা, এই বস্তুটা সাইরা দিলে ভূমি থেকে কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। তোমার শর্ত বোঝার দরকার নাই, যে কোনো প্রশ্ন আসলে বলবা যে মনে করি ভূমি থেকে x উচ্চতায় সি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির কি হবে, 1/3 হবে। ভূমি থেকে কি উচ্চতায়, x উচ্চতায়। ভূমি থেকে যদি x উচ্চতায় হয়, পুরোটুকুর মান আছে 3, তাহলে এইটুকুর মান যদি x হয়, তাহলে বাকিটুকুর মান কত হবে, 3 থেকে x বাদ দিলে যা হবে এটাই। বুঝতে পারছো? ভূমি থেকে x উচ্চতায়, ভূমির থেকে কি ধরলা x কি এটা ধইরা নিছি, তাহলে বাকিটুকু কি হবে, 3 - x। আমি তোমার সহজভাবে বুঝাইলাম কি, যে দাঁড়াও, এই যে দেখো এই কলমটার সমান কি দুইটা না, তো আমি যদি এইটারে ধরি x, এইটারে যদি x ধরি, তাহলে এইটুকুর দৈর্ঘ্য কি হবে, এইটুকুর দৈর্ঘ্য কি হবে, এইটুকুর দৈর্ঘ্য হবে, এই যে এইটা বাদ দিলে, পুরোটা কলম থেকে এটা বাদ দিলে যা থাকবে এটাই কি এইটুকুর মান। বুঝতে পারছো? পুরোটা থেকে এই যে এই দুইটা সমান না, ধরো আমি এটা হচ্ছে কি x, এটা আমি কি ধরে নিছি, x ধরে নিছি, তাহলে পুরোটুকুর দৈর্ঘ্য থেকে xটা বাদ দিলে যা থাকবে এটাই কি এইটুকুর মান, ঠিক না? তো এইরকম ভাবে কি হিসাব করছে যে এইটুকুর মান x হইলে উপরটা হবে কি, পুরোটুকু হচ্ছে 3 থেকে x বাদ দিলে যা হবে তাই কি উপরেরটার মান, এই যে উপরেরটার মান হিসাব করলাম। এরপর সি বিন্দুতে গতিশক্তি কে ইকুয়াল টু কি হাফ এম বি স্কোয়ার, সি বিন্দুতে গতিশক্তি কে ইকুয়াল টু কি হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। তো হাফ এম এর জায়গায় এম ঠিক থাকলো, বি স্কোয়ারের জায়গায় কি ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ মানে কি বস্তুর আদিতে কি ছিল, স্থির ছিল, ইউ স্কোয়ার প্লাস 2gh। 2gh, এইচ বলতে কি যে বস্তুটা কি হয়েছে, উপর থেকে নিচের দিকে আসছে, উপর থেকে কি আসছে, নিচের দিকে আসছে, ঠিক না? তাহলে বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই যে এই দূরত্ব, যার কারণে এটা ব্যবহার করছি, এই এইচটা ব্যবহার করছি। তো এখান থেকে এই যে এই মানটা কি করছি, এখানে বসাই দিছি, বসাইলে mg 3 - x হয়েছে। এটা কি বের করছি আমি, সি বিন্দুতে গতিশক্তি, সি বিন্দুতে বিভব শক্তি, বিভব শক্তিটা কি ইপি ইকুয়াল টু এমজি। বিভব শক্তির সময় উচ্চতা হিসাব করা হয় কি ভূমি থেকে, এই যে এম জি এইচ, এইচ বলতে কি এক্স, এইটুকুর উচ্চতা কত এক্স, ঠিক না, এম জি এক্স, এই যে এম জি এক্স, এম জি এক্স। আর এটা তো আমার দেখো যে ইপি ইকুয়াল টু ইকে দিয়ে দিবা, তোমার কি ইপি ইকুয়াল টু ইকে দিবা, তুমি কিচ্ছু বোঝার দরকার নেই। এরপর তুমি প্রশ্নে দেখবা কার সাথে র আছে, র আছে কার সাথে, গতিশক্তির সাথে কি আছে, অন্তস্থ র আছে। তো গতিশক্তির আমরা কি দ্বারা সূচিত করছি, ইকে, তাহলে গতিশক্তির সাথে 1/3 দ্বারা গুণ করে দিবা। শর্টকাটটা বুঝতে পারছো? যার সাথে র থাকবে তার সাথে গুণ করবা। কত দ্বারা গুণ করবা, প্রশ্নে যত দ্বারা বলবে। এখানে যদি 100 দ্বারা বলতো তাহলে 100 দ্বারা গুণ করতাম এর সাথে। বুঝতে পারছো? যার সাথে র থাকবে, যদি বিভব শক্তির সাথে র থাকতো, এই যে দেখো বিভব শক্তির সাথে কিন্তু কোনো র নাই, বিভব শক্তির সাথে র থাকলে আমি বিভব শক্তির সাথে গুণ করতাম। একজনের সাথে কি থাকবে, একজনের সাথেই কি থাকবে, র থাকবে, র কখনো দুইজনের সাথে থাকবে না, যার সাথে থাকবে তার সাথে গুণ করে দিবা। তো এইখান থেকে ইপি এর মানটা, ইকে এর মানটা এভাবে এভাবে করার পর তো এই যে এরকম হইলো, ঠিক আছে। এটা তো ক্যালকুলেশন, তো এখানে এমজি এর মান বসালে দিলে, এটার মান বসাই দিলা। ক্যালকুলেশনটা নিজে করবা, আমার মতো করে তুমি করবা না, তুমি তোমার মতো করে এটা কি করবা, অবশ্যই এইচডব্লিউ এই ক্যালকুলেশনটা তুমি তোমার মতো করে করবা, আমার মতো করবা না। কারণ কি জানো, আমি তোমাকে কয়টা 20টা 10টা 20টা 15টা ম্যাথ দেখায় দিব, তো আমার ক্যালকুলেশন তো তোমার কমন পড়বে না, তোমার ক্যালকুলেশন কিন্তু নিজের করতে হবে। আমি এই কারণে ম্যাথ যখন পড়াই তখন স্টুডেন্টদেরকে অন্যরকমভাবে এই করে নেই, একটু ওই কারণেই যেন ক্যালকুলেশনটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই, ক্যালকুলেশনটা যেন নিজে করতে পারো। যে কোনো ধরনের ম্যাথের ক্ষেত্রে তুমি যদি ম্যাথের ক্যালকুলেশনটা নিজে করতে পারতো, তাহলে কিন্তু এই ক্যালকুলেশনগুলো আমারটা ফলোই করতে না তোমরা।
এমডি কাকে মেসেজ দিতেছ? লাইভ। আচ্ছা ঠিক আছে, এবার বুঝতে পারছো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।